قد عظمت فللأمجاد بانيها ومن يسعى إلى العليا سيدرك রুহ আসসালামু আলাইকুম। বাচ্চারা আজকে আমরা তড়িৎ রসায়ন টোটালটাকে শেষ করার ট্রাই করব। মানে একবারে তো সব খুঁটিনাটি পড়াবো না। যা পরীক্ষায় আসে, আসার মতো তা শেষ করে দেব। ঠিক আছে? তো চলো আমরা সেগুলো শেষ করি যেগুলো পরীক্ষায় আসার মতো। ১ম এ আসো। আমরা তড়িৎ রসায়নের মধ্যে কোষ নিয়ে আলোচনা করি। কোষ মানে কি জানো? একটা ব্যাটারি তৈরি করার জন্য যে ক্ষুদ্র, ক্ষুদ্র এককগুলো মানে অনেকগুলা কোষ মিলে না একটা ব্যাটারি তৈরি হয়। আমাদের যে ব্যাটারিগুলো আছে সেগুলো কি অনেকগুলো কোষের সমষ্টি। তো এই কোষ আমরা ২ ধরনের পাই। ঠিক আছে? আমরা বলতে পারি যে আমরা ব্যাটারিও কয় ধরনের পাই? ২ ধরনের পাই। একটা হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য কোষ, আরেকটা হচ্ছে তড়িৎ রাসায়নিক কোষ। তড়িৎ বিশ্লেষ্য কোষের মধ্যে কি হয়? আর তড়িৎ রাসায়নিক কোষের মধ্যে কি হয়? তড়িৎ বিশ্লেষ্য কোষের মধ্যে তড়িৎ শক্তিটা রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়। তড়িৎ শক্তি কিসে রূপান্তরিত হয়? রাসায়নিক শক্তি। অর্থাৎ এখানে আমরা রাসায়নিক শক্তি পাওয়ার জন্য কি ইউজ করে থাকি? বিদ্যুৎ বা তড়িৎটাকে ইউজ করে থাকি। তো এটা সাধারণত ১ প্রকোষ্ঠ বিশিষ্ট হয়। কয় প্রকোষ্ঠ বিশিষ্ট হয়? ১ প্রকোষ্ঠ বিশিষ্ট হয়। এরপর আসো আমরা আলোচনা করি হচ্ছে তড়িৎ রাসায়নিক কোষ নিয়ে। তড়িৎ রাসায়নিক কোষে কি হয়? এখানে রাসায়নিক শক্তিটা বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত হয়। এখানে রাসায়নিক শক্তিটা কিসে রূপান্তরিত হয়? বিদ্যুৎ শক্তি বা তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়। তাহলে খেয়াল করো। তড়িৎ বিশ্লেষণের মধ্যে তড়িৎ শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়। আর তড়িৎ রাসায়নিক কোষের মধ্যে রাসায়নিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়। ঠিক আছে? একটা আরেকটার বিপরীত। আচ্ছা। এরপরে আসো আমরা দ্বিপ্রকোষ্ঠ বিশিষ্ট কোষ সরি এই তড়িৎ রাসায়নিক আ কোষটা সাধারণত দ্বিপ্রকোষ্ঠ বিশিষ্ট হয়। সাধারণত কি হয়? দ্বিপ্রকোষ্ঠ বিশিষ্ট হয়ে থাকে। তো আমরা এই ২ টা নিয়ে আলোচনা করব। আমরা ১ প্রকোষ্ঠ বিশিষ্ট কোষ নিয়েও আলোচনা করব এবং দ্বিপ্রকোষ্ঠ বিশিষ্ট কোষ নিয়েও আলোচনা করব। তো ১ প্রকোষ্ঠ বিশিষ্ট কোষের মধ্যে একটা মাত্র প্রকোষ্ঠ থাকে। অর্থাৎ একটা মাত্রই এখানে কোটরা আছে। বা একটা মাত্রই প্রকোষ্ঠ রয়েছে। কামরা আছে একটাই। ঠিক আছে? রুম আছে কয়টা? একটাই। তো একটা রুমের মধ্যে একপাশে হচ্ছে আমার অলওয়েজ মনে রাখবা বাম পাশে আমরা অ্যানোড ইউজ করি আর ডান পাশে আমরা ক্যাথোড ইউজ করি। তো বাম পাশে কি বাচ্চারা? অ্যানোড। আর ডান পাশে কি? ক্যাথোড। ওকে? আর অ্যানোডে সবসময়ই জারণ ঘটে। অ্যানোডে সবসময় কি ঘটে? জারণ ঘটে। আর ক্যাথোডে সবসময় কি ঘটে? বিজারণ ঘটে। ব্যাপারটা কি বুঝতে পেরেছো? অ্যানোডে সবসময় জারণ, ক্যাথোডে সবসময় বিজারণ। জারণ মানে ইলেকট্রনের ছাড়ন আর বিজারণ মানে ইলেকট্রনের গ্রহণ। এই জারণ মানে ছাড়ন এই কথাটা মনে রাখবা। জারণ মানে কি বাচ্চারা? জারণ মানে হচ্ছে ছাড়ন, হ্যাঁ? আর জারণ সবসময় ঘটে কোথায়? অ্যানোডের মধ্যে। ওকে? আচ্ছা আর যার জারণ ঘটে তাকে বলা হয় বিজারক। আমরা সেটা দেখব। তো খেয়াল করো এখানে এই যে একটা আমরা দণ্ড নিয়েছি এগুলাকে বলা হয় তড়িৎদ্বার। এই যে দণ্ডগুলাকে বলা হয় কি বাচ্চারা? তড়িৎদ্বার। তো এখানে কয়টা তড়িৎদ্বার আছে? ২ টা। একটা তড়িৎদ্বারের নাম হচ্ছে অ্যানোড আরেকটা তড়িৎদ্বারের নাম হচ্ছে ক্যাথোড। আর এই তড়িৎদ্বারটার মধ্যে একটা তোমার দ্রবণ থাকে। একটা কি থাকে? দ্রবণ থাকে। এই দ্রবণটাকে বলা হয় তড়িৎ বিশ্লেষ্য। এই দ্রবণটাকে কি বলা হয়? তড়িৎ বিশ্লেষ্য। ব্যাপারটা কি বুঝছো? আচ্ছা। তো এখানে আমরা অ্যানোড হিসেবে ইউজ করেছি। তো এখানে অ্যানোডের মধ্যে আমরা দেখো অ্যানোডের মধ্যে আমরা একটা ব্যাটারি অ্যানোড এবং ক্যাথোডের মধ্যে আমরা একটা ব্যাটারি যুক্ত করেছি যেখানে অ্যানোডের সাথে ব্যাটারির ধনাত্মক প্রান্ত যার কারণে অ্যানোডটা কি হয়ে গিয়েছে? ধনাত্মক আর ক্যাথোডের সাথে ঋণাত্মক প্রান্ত যার কারণে আমার ক্যাথোডটা কি হয়ে গিয়েছে? ঋণাত্মক। আমরা তড়িৎ বিশ্লেষ্য হিসেবে নিয়েছি সোডিয়াম ক্লোরাইডের মিশ্রণ বা সোডিয়াম ক্লোরাইডের দ্রবণ। খেয়াল করো এখানে যখন সোডিয়াম ক্লোরাইডটা মিশ্রিত অবস্থায় আছে, তো কি হবে? সোডিয়াম ক্লোরাইডটা তো যখন আমি দ্রবণের মধ্যে মিশাবো তখন তো আর সে সোডিয়াম ক্লোরাইড আকারে থাকবে না। তখন সে ভেঙে কি হয়ে যাবে? সোডিয়াম প্লাস আর কি হয়ে যাবে? ক্লোরিন মাইনাস। সে কিন্তু মিশ্রণের মধ্যে কি হয়ে যাবে? সোডিয়াম প্লাস আর ক্লোরিন মাইনাস। বুঝছো ব্যাপারটা? আচ্ছা, কোন মিশ্রণের মধ্যে কোন একটা আয়নিক যৌগ মানে ওই যৌগ আকারে থাকে না, সে আয়ন হয়ে যায়। সে কি হয়ে যায়? আয়ন হয়ে যায়। সেম ভাবে এই যে এই তড়িৎ বিশ্লেষণের মধ্যেও সোডিয়াম ক্লোরাইডটা কি হয়ে যাবে? সোডিয়াম প্লাস আর ক্লোরিন মাইনাস। আমাকে বলো তো এখান থেকে সোডিয়াম প্লাস অর্থাৎ যেটা ধনাত্মক চার্জ সেটা এই ধনাত্মক মানে অ্যানোডের দিকে আকৃষ্ট হবে নাকি ক্যাথোডের দিকে আকৃষ্ট হবে? সে স্বাভাবিকভাবে কোন দিকে আকৃষ্ট হবে? ঋণাত্মকের দিকে আকৃষ্ট হবে। কারণ হ্যাঁ, ধনাত্মক চার্জ সবসময় কোন দিকে আকৃষ্ট হবে? ঋণাত্মকের দিকে। আচ্ছা, আবার এই যে ঋণাত্মক চার্জটা কার দিকে আকৃষ্ট হবে? ধনাত্মকের দিকে। এটা কি ব্যাপারটা বুঝছো? খেয়াল করো। ধনাত্মক ঋণাত্মকের দিকে, ঋণাত্মক ধনাত্মকের দিকে। এটা কমন সেন্স। ঠিক আছে? এই ধনাত্মক অর্থাৎ সোডিয়াম প্লাসটা কার দিকে যাবে? ক্যাথোডের দিকে। কারণ ক্যাথোড কোন চার্জ? ঋণাত্মক। সেম ভাবে এই অ্যানোডটা কোন দিকে এই ঋণাত্মক চার্জটা কোন দিকে যাবে? অ্যানোডের দিকে। কেন অ্যানোড ধনাত্মক।
আচ্ছা, এখন খেয়াল করো। এই সোডিয়াম প্লাস সে ক্যাথোডের মধ্যে গিয়ে করবেটা কি? তোমাদেরকে এখানে কিছু জিনিস আমি একটু বুঝাইয়া দিই। সোডিয়াম সে একটা ইলেকট্রন ত্যাগ করে কিন্তু সোডিয়াম প্লাস হয়। তার মানে সে ইলেকট্রনের ত্যাগ করতেছে। ইলেকট্রন ত্যাগ করা মানে কি? তার জারণ বিক্রিয়া করতেছে। কিন্তু এই সোডিয়াম প্লাস তার বাপেরও সাধ্য নাই যে সে আরেকটা ইলেকট্রন ত্যাগ করবে। সে আর আরেকটা ইলেকট্রন ত্যাগ করতে পারবে না। সে কি করতে পারবে? সে যেটা ত্যাগ করছে ওটারে গ্রহণ করতে পারবে। এজন্য সোডিয়াম প্লাস কিন্তু ইলেকট্রন কি করে? গ্রহণ করে। বাট সোডিয়াম কি করে? ইলেকট্রন ত্যাগ করে। সোডিয়াম যদি ইলেকট্রন ত্যাগ করে তাহলে সেই বিক্রিয়াটাকে কি বলা হবে? জারণ বিক্রিয়া। ত্যাগ করতেছে। আর সোডিয়াম প্লাস কি করতেছে? ইলেকট্রনের গ্রহণ করতেছে। তাহলে এটা কি হবে? বিজারণ বিক্রিয়া। তো খেয়াল করো এই যে সোডিয়াম প্লাস সে কি করবে? যেখানে অধিক পরিমাণে ইলেকট্রন আছে সেখানে গিয়ে যুক্ত হবে। কেননা সে ইলেকট্রন গ্রহণ করবে। আর আমরা জানি যে ক্যাথোডে অলওয়েজ কি ঘটে? বিজারণ। তো ক্যাথোডের মধ্যে সোডিয়াম, এই যে ক্যাথোডের মধ্যে সোডিয়াম কি করবে? সোডিয়াম প্লাস গিয়ে কি করবে? একটা ইলেকট্রন গ্রহণ করে কিসে পরিণত হয়ে যাবে? সোডিয়ামে পরিণত হয়ে যাবে। ব্যাপারটা কি বুঝছো? আচ্ছা। আবার ক্লোরিন মাইনাস খেয়াল করো ক্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করে ক্লোরিন মাইনাস হয়। এখন কিন্তু তুমি ক্লোরিন মাইনাসে আরেকটা ইলেকট্রন গ্রহণ করাইতে পারবা না। কিন্তু ওই ক্লোরিন মাইনাস যেটা গ্রহণ করছিল এটাকে এখন সে কি করতে পারে? ত্যাগ করতে পারে। ত্যাগ করে সে কিসে পরিণত হইতে পারে? ক্লোরিনে। দেখো এখানে কিন্তু ক্লোরিনের বিজারণ ঘটেছিল বাট এখানে ক্লোরিনের জারণ ঘটেছে। তো এই যে ক্লোরিন মাইনাসটা সে কি করবে? ধনাত্মকের দিকে যাবে। ধনাত্মকের দিকে কি করবে? সে একটা ইলেকট্রন ত্যাগ করবে। একটা ইলেকট্রন ত্যাগ করে দেখো তো ক্লোরিন কি করছে? এই যে অ্যানোডের সাথে যখন যুক্ত হচ্ছে ক্লোরিন মাইনাস কি করছে? ক্লোরিন মাইনাসকে বলা হয় ক্লোরাইড। সে কি করছে? একটা ইলেকট্রন ত্যাগ করে ক্লোরিনে পরিণত হচ্ছে। আমরা কিন্তু ক্লোরিনটাকে এরকম হাফ ক্লোরিন লিখে থাকি। কারণ যেহেতু সে দ্বিযুজিম। হাফ ক্লোরিন লেখা যে কথা এটা আসলে একই কথা। ব্যাপারটা কি বুঝতে পেরেছো? তাহলে অ্যানোডে আমরা কি দেখতে পাচ্ছি? ক্লোরিনের জারণ করতেছে আর ক্যাথোডে কি করতেছে? সোডিয়ামের বিজারণ করতেছে। অলওয়েজ অ্যানোডে জারণ আর ক্যাথোডে কি ঘটে? বিজারণ ঘটে। এটা মাথায় থাকবে? ওকে। এটা ছিল এক প্রকোষ্ঠ বিশিষ্ট কোষ নিয়ে আলোচনা। কিছু জিনিস এখানে বলিনি। এখানে কিন্তু আমরা বিদ্যুৎ শক্তিটাকে কিসে রূপান্তর করছি? রাসায়নিক শক্তিতে রূপান্তরিত করছি। যদি এখানে আমরা বিদ্যুৎ ইউজ না করতাম তাহলে কখনোই এই রিঅ্যাকশন গুলো ঘটতো না। ব্যাপারটা কি বুঝছো? আর এখানে কিন্তু অ্যানোডটা ধনাত্মক চার্জ ছিল আর ক্যাথোডটা কি ছিল? ঋণাত্মক চার্জ ছিল। ঠিক আছে? আচ্ছা। এবং প্রকোষ্ঠ কয়টা ছিল এখানে? একটা। এখন আমরা দ্বীপ প্রকোষ্ঠ বিশিষ্ট কোষ নিয়ে আলোচনা করি। তো দ্বীপ প্রকোষ্ঠ বিশিষ্ট কোষ। দ্বীপ প্রকোষ্ঠ বিশিষ্ট কোষে বাচ্চারা প্রকোষ্ঠ কয়টা থাকবে? ২ টা। দেখো এই যে এই পাশে একটা প্রকোষ্ঠ আর ওই পাশে আরেকটা প্রকোষ্ঠ। এখানে প্রকোষ্ঠ কয়টা? ২ টা। আচ্ছা। এখন খেয়াল করো এই বাম পাশের প্রকোষ্ঠের মধ্যে আমরা একটা তড়িৎদ্বার রেখেছি, ডান পাশে আমরা আরেকটা তড়িৎদ্বার রেখেছি। খেয়াল করো এগুলো যেহেতু আগে থেকেই লেখা আছে এজন্য একটু ফোকাস না করলে বুঝবা না। ঠিক আছে? আমার এই যে কার্সরের দিকে খেয়াল করবা। তো বাম পাশে হচ্ছে অ্যানোড আর ডান পাশে হচ্ছে কি? ক্যাথোড। বাম পাশে আমরা অ্যানোড হিসেবে নিয়েছি জিংক আর ক্যাথোড হিসেবে নিয়েছি আমরা কপারকে। অ্যানোড হিসেবে জিংক আর ক্যাথোড হিসেবে আমরা কি নিয়েছি? কপারকে। তো একটা বিষয় খেয়াল করো এখানে। আমরা এই যে এখানে তড়িৎ বিশ্লেষণ নেব না? এই তড়িৎদ্বারটা তো জিংক। আর এই তড়িৎদ্বারটা কি? কপার। তো আমরা তড়িৎ বিশ্লেষণ নেওয়ার সময় এখানে যে ধাতুর তড়িৎদ্বার নেব সেই ধাতুরই লবণের একটা মিশ্রণ নেব। খেয়াল করো জিংক ছিল না? তো জিংকের লবণ কি, কি হইতে পারে? জিংক ক্লোরাইড হইতে পারে, জিংক ক্লোরাইড হইতে পারে, জিংক সালফেট হতে পারে। তো আমরা এখানে জিংকের কোন লবণটা নিচ্ছি? জিংক সালফেট লবণের একটা মিশ্রণ নিচ্ছি অর্থাৎ একটা দ্রবণ নিচ্ছি। তোমরা কি ব্যাপারটা বুঝতে পেরেছো? কারণ এখানে যে একটা অলওয়েজ দ্রবণ নিতে হবে যে দ্রবণটাকে আমরা কি বলে থাকি? তড়িৎ বিশ্লেষ্য। তাহলে এখানে আমরা একটা তড়িৎ বিশ্লেষ্য দ্রবণ নিয়েছি কার? যেহেতু জিংক ধাতু নিয়েছি, জিংক তড়িৎদ্বার নিয়েছি তারই লবণের একটা তড়িৎ তড়িৎ বিশ্লেষ্য নিয়েছি। এখানে যেহেতু কপার নিয়েছি তাহলে তারই লবণ নেব একটা। তার লবণে আমরা কি নিব? তড়িৎ বিশ্লেষ্য। অলওয়েজ মনে রাখবা তুমি যে ধাতুর তড়িৎদ্বার নিচ্ছ তারই লবণের একটা তড়িৎ বিশ্লেষ্য নিতে হবে। এটা কি ক্লিয়ার হইছো? ওকে। এখন কাহিনী কি ঘটবে? এখানে আমরা একটা বাত্তি রেখেছি, বুঝছো? এখানে আমরা তো জানি অ্যানোডে সবসময় কি ঘটে? জারণ। আর ক্যাথোডে সবসময় কি ঘটে? বিজারণ। তাহলে অ্যানোডের যে জিংক হতচ্ছাড়া আছে, এই জিংক হতচ্ছাড়া কি করবে? ২ টা ইলেকট্রন ত্যাগ করে জিংক 2 প্লাসে পরিণত হবে। আর এই যে ২ টা ইলেকট্রন নাচতে, নাচতে এই দিক দিয়ে এই তার দিয়ে যাবে। যাবে, যাবে, যাবে। এইখানে আসবে। এখানে এসে ২ টা ইলেকট্রন চিল্লাবে, "আমাকে কে খাবা? আমাকে কে খাবা?" বুঝছো? তো এখানে সে চিল্লাবে। খেয়াল করো এখানে কি আছে? কপার আছে না? কপার হতচ্ছাড়া, কপার তো ইলেকট্রন ত্যাগ করতে পারে রে। দেখো তো কপার ২ টা ইলেকট্রন ত্যাগ করে কপার 2 প্লাসে পরিণত হয়। সে কি ইলেকট্রন গ্রহণ করতে পারে? কপারের বাপেরও সাধ্য না সে ইলেকট্রন গ্রহণ করবে। কিন্তু এখানে খেয়াল করো তাহলে এই কপার ধাতু কিছু করতে পারবে না। বাট এই যে এখানে দ্রবণের মধ্যে যে কপার 2 প্লাস আছে না? কারণ আমরা জানি একটা দ্রবণের মধ্যে কিন্তু তারা আর এরকম যৌগ আকারে থাকে না। তারা কি আকারে থাকে? আয়ন আকারে থাকে। এই দ্রবণের মধ্যে তারা কপার 2 প্লাস আর সালফেট 2 মাইনাস হয়ে যায়। এই দ্রবণ থেকে কপার 2 প্লাস হাত তুলে বলবে, "আমি খাবো, আমি খাবো।" তো কপার 2 প্লাস সে কি করবে? ২ টা ইলেকট্রনকে গ্রহণ করে কপারে পরিণত হয়ে যাবে। তাহলে এখানে একটা মজার জিনিস বুঝো। জিংক যখন জিংক 2 প্লাসে পরিণত হইছে, এই জিংক 2 প্লাসের বাপেরও সাধ্য নাই
যে সে এখন এই ধাতুর সাথে লেগে থাকবে, কারণ সে কি হয়ে গেছে? আয়ন। আয়ন কোথায় থাকবে? দ্রবণের মধ্যে। আয়ন তো আর ধাতুর মধ্যে থাকবে না। তো সে দ্রবণের মধ্যে পড়ে যাবে। তার মানে দ্রবণের মধ্যে কিন্তু জিঙ্ক 2+ এর সংখ্যাটা বাড়তে থাকবে। আর এইখানে খেয়াল করো, এইখানে কপার 2+ ছিল দ্রবণের মধ্যে আয়ন, সে দ্রবণের মধ্যে নাচতে, নাচতে ঘুরে বেড়াইতেছিল। অ্যান্ড এই কপার 2+ যখন এই যে ২ টা ইলেকট্রনকে গ্রহণ করছে, এখন সে কি হয়ে গেছে? ধাতু। ধাতু তো আর দ্রবণের মধ্যে থাকবে না। সে কি করবে? দণ্ডের গায়ে লেগে যাবে। এই দেখো যে লাল কালি দিয়ে যতগুলো আছে এগুলো সব কপার ওর গায়ে গিয়ে লাগতেছে। ব্যাপারটা কি বুঝছো? তার মানে এখান থেকে জিঙ্ক 2+ দ্রবণের মধ্যে পড়বে, ২ টা ইলেকট্রন ছাড়বে, আর এখান থেকে কপার 2+ কপার হয়ে দণ্ডের গায়ে লাগবে। ব্যাপারটা কি বুঝছো? তো খেয়াল করো, আমি এখানে একটা জিনিস বলি। অ্যানোডে জারণ করতেছে, ক্যাথোডে বিজারণ করতেছে। খেয়াল করো, আমরা যে এখানে দেখতে পাচ্ছি অ্যানোডে জিঙ্ক ২ টা ইলেকট্রন ত্যাগ করতেছে, তার মানে তার জারণ, আর কপার 2+ ২ টা ইলেকট্রন গ্রহণ করছে, তার মানে তার বিজারণ করতেছে। আর কি করতেছে পাচ্ছো? এইখানকার কাহিনীটাকে খেয়াল করো। আমরা এভাবে একটু মনে রাখতে পারি, হ্যাঁ? অ্যানোডে কি ঘটে বাচ্চারা? জারণ। ক্যাথোডে কি ঘটে? বিজারণ। আর ক্যাথোড কি করে? ইলেকট্রন গ্রহণ করে। যার কারণে সে কি করে? ইলেকট্রন গ্রহণ করে, করে সে মোটা হয়। কারণ কপার 2+ ইলেকট্রন গ্রহণ করে কপার হয়, আর কপারটা ধাতুর গায়ে লেগে যায়। তো এটাকে আমরা এভাবে মনে রাখতে পারি। আজা কাবি, ইলেকট্রন খাবি, মোটা হবি। আজাতে হলো অ্যানোডে, আতে হলো অ্যানোড, অ্যানোডে জারণ। তারপরে কাতে হলো ক্যাথোড, ক্যাথোডে বিজারণ। অর্থাৎ অ্যানোডে জারণ, ক্যাথোডে বিজারণ। আর ক্যাথোডে বিজারণটা কিভাবে ঘটে? ক্যাথোড ইলেকট্রন খায়, ক্যাথোড ইলেকট্রন গ্রহণ করে। আর ক্যাথোড ইলেকট্রন গ্রহণ করে কি হয়? ক্যাথোড মোটা হয়। তো দেখো তো ক্যাথোড কি হয়? বারবার মোটা হয়। আর ক্যাথোড যদি মোটা হয় অবশ্যই অ্যানোডটা কি হবে? চিকনা হবে। ব্যাপারটা কি বুঝছো? আচ্ছা, এখন এখানে আরেকটা হ্যাঁ, যেহেতু এখন ইলেকট্রনের প্রবাহ হবে, এখানে বাতি কিন্তু জ্বলবে। বাট এভাবে কতক্ষণ চলবে? একটা সময় গিয়ে কি হবে জানো? এই দ্রবণের মধ্যে প্রচুর পরিমাণ জিঙ্ক 2+ দিয়ে ভরে যাবে এপাশে। আর এই পাশে কপার 2+ চলে গেছে না? তাহলে দ্রবণে কি থাকবে? সালফেট 2-। এখানে সালফেট 2- প্রচুর সালফেট 2- হয়ে এখানে অনেক বেশি ঋণাত্মক আয়নের আধিক্য হয়ে যাবে। আর এখানে অনেক বেশি ধনাত্মক আয়নের আধিক্য হয়ে যাবে। অ্যান্ড এত বেশি ধনাত্মক আয়ন হবে যে এখানে সম আয়ন প্রভাবের সৃষ্টি হবে। কি হবে জানো? এই আয়নগুলো এখন বিদ্রোহ করা শুরু করবে, ভিতরের আয়নগুলো। তারা বলবে, "এই থাম, আমরা আর আয়ন নেব না।" কারণ তাদের মধ্যে ধনাত্মক আয়নের সংখ্যা বেড়ে গেছে। কোন ঋণাত্মক নাই। তারা বন্ধন করতে পারতেছে না, বুঝছো? এন্ড কেউ কি সিঙ্গেল থাকতে চায়? এন্ড এত পরিমাণ সিঙ্গেলের সংখ্যা বেড়ে গেলে ওরা তো বিদ্রোহ করা শুরু করবে। এখানে যখন প্রচুর পরিমাণ ধনাত্মক আয়নের সংখ্যা বেড়ে গেছে, ওরা কি বলবে? "আমরা আর জিঙ্ক 2+ নেব না।" ফলে এই ধাতু থেকে জিঙ্ক তো আর ইলেকট্রন ছেড়ে দিয়ে এখানে যাইতে পারতেছে না। কারণ ওরা নিবে না। ওরা বিদ্রোহ করা শুরু করছে। সেইম ভাবে এখান থেকেও দ্রবণ বলতেছে কি? "আমরা আর কোন কপার 2+ দেব না।" তাহলে কপার 2+ ও কপার হয়ে এখানে যাইতে পারতেছে না। তো কি হবে? বিক্রিয়াটা থেমে যাবে। বিক্রিয়াটা থেমে যাবে, বিদ্যুৎ প্রবাহ থেমে যাবে, আমার ব্যাটারির কাজ শেষ হয়ে যাবে। কিন্তু এটা তো হতে পারে না। কোষের কাজ কি হয়ে যাবে? শেষ হয়ে যাবে। তো এটাকে যেন না থামে, এইজন্য আমরা একটা লবণ সেতু এখানে লাগাইয়া দেই। কি লাগিয়ে দিই? একটা লবণ সেতু লাগিয়ে দিই। বুঝছো? আচ্ছা, দরজা কি লাগিয়ে দিয়ে আসছো? তো এখানে আমরা কি করি? খুলে দিয়ে আসো। তো এখানে আমরা কি ইউজ করি বাছারা? লবণ সেতু ইউজ করি। কি ইউজ করি? লবণ সেতু ইউজ করি। এই লবণ সেতুর কাজটা কি? লবণ সেতুর কাজটা কি? হুম? ওই যে আ ময়লার বিল? পজটা জানি কেমনে করে রে? কন্ট্রোল ওয়েট। ও সরি, হ্যাঁ। আচ্ছা। তো খেয়াল করো, আমরা যেটা বলছিলাম। তো এখানে আমরা, এরা যখন বিদ্রোহ শুরু করবে আমরা কি ইউজ করব? লবণ সেতু ইউজ করব। কি ইউজ করব? লবণ সেতু ইউজ করব। আচ্ছা, লবণ সেতুর কাজটা কি? লবণ সেতুর মধ্যে নরমালি একটা কাঁচের নল থাকে। কাঁচের নলের ভিতরে আমরা পটাশিয়াম ক্লোরাইড নিয়ে থাকি। ঠিক আছে? অন্য কোনো লবণও নেওয়া যায়। তো এখানে আমরা পটাশিয়াম ক্লোরাইড যখন নিবো, এখানে পটাশিয়াম প্লাস আর ক্লোরিন মাইনাস আছে না বাচ্চারা? ওর কি প্রয়োজন? ওর ঋণাত্মক প্রয়োজন। তো এখানে প্রচুর পরিমাণে ক্লোরিন মাইনাস আসবে। ক্লোরিন মাইনাস এসে ওদের সাথে সঙ্গ দিবে। বুঝছো? ওরা যে সিঙ্গেল হয়ে গেছে না? অর্থাৎ জিঙ্ক 2+ অনেক বেড়ে গেছে। তো এখানে প্রচুর পরিমাণে ক্লোরিন মাইনাস আসবে এবং আয়নটা কি করবে? প্রশমিত করে দিবে। অর্থাৎ প্রচুর যে ধনাত্মক চার্জ হয়ে গেছিল, প্রচুর ঋণাত্মক, যতগুলো ঋণাত্মক চার্জ প্রয়োজন এসে এটাকে কি করবে? প্রশমিত করবে। সেম ভাবে এখানেও। এখানে প্রচুর পরিমাণে ঋণাত্মক চার্জ বেড়ে গেছিল না? এখানে কি আসবে তাহলে? পটাশিয়াম। প্রচুর পরিমাণে পটাশিয়াম এসে ওকে আবার প্রশমিত করবে। এখন তারা আবার ঠান্ডা হয়ে গেছে। কারণ তাদের সঙ্গী হয়ে গিয়েছে। তো তারা আবার রিঅ্যাকশন করা শুরু করবে। সুতরাং আবার কি হবে? আমার
তোমার ইলেকট্রন প্রবাহ শুরু হবে, বাতি জ্বলবে, যা হয় এর মোটা হওয়া শুরু হবে। কতক্ষণ বন্ধ হবে? যতক্ষণ এই ক্ষয় হয়ে শেষ না হয়। বুঝছো ব্যাপারটা? তো এই আমরা লবণ সেতু কেন ইউজ করি সেটাও কি বুঝছো? আচ্ছা। তো এইখানে খেয়াল করো তো বাচ্চারা আমরা আ আশা করি বেশ কিছু জিনিস বুঝতে পেরেছি। তারপরে আমরা এখন আগেরটার সাথে এটার কিছু পার্থক্য লিখি দেখো। এখানে কিন্তু খেয়াল করো এই ব্যাটা ইলেকট্রন গ্রহণ করতেছে না। অর্থাৎ এদিক দিয়ে ইলেকট্রন যাচ্ছে। যেখান থেকে ইলেকট্রন বের হয় সেটা কি ইলেকট্রনের উৎস। তার মানে এটা ঋণাত্মক চার্জ। এখানে এটা কি ঋণাত্মক চার্জ। আর এই ব্যাটা ইলেকট্রন গ্রহণ করতেছে তার মানে এটা কি ধনাত্মক চার্জ। বুঝছো? মনে রাখবা ইলেকট্রন যেদিক দিয়ে যায় কারেন্ট তার বিপরীত দিক থেকে আসে। ইলেকট্রন যেদিক দিয়ে যায় কারেন্ট তার বিপরীত দিক দিয়ে আসে। ইলেকট্রন যেদিক দিয়ে যায় সেখানে ঋণাত্মক চার্জের পরিমাণ বেশি। আর কারেন্ট যেদিক থেকে আসে সেদিক দিয়ে ধনাত্মক চার্জের পরিমাণ বেশি। আর সেদিকে আসলে বিভবটাও বেশি হয়। ব্যাপারটা কি বুঝছো? ওকে। আগে কিন্তু ব্যাপারটা উল্টা ছিল। আগে অ্যানোডটা ছিল ধনাত্মক, এখন অ্যানোডটা কি ঋণাত্মক। তাহলে এক প্রকোষ্ঠের সাথে পার্থক্যটা কি? এক প্রকোষ্ঠ আর দ্বি প্রকোষ্ঠের মধ্যে পার্থক্যটা কি? আগে ছিল তোমার অ্যানোড ছিল ধনাত্মক আর এখন অ্যানোড কি ঋণাত্মক। বুঝছো? আগে ক্যাথোডটা ছিল কি ঋণাত্মক, এখন ক্যাথোডটাও কি হয়ে গেছে ধনাত্মক। তুমি দেখতে পারো আগেরটাতে কি ছিল বাচ্চারা? এটা ছিল ধনাত্মক, এটা ছিল ঋণাত্মক। আর এখন কি হয়ে গেছে? এটা ঋণাত্মক আর ওটা ধনাত্মক। খেয়াল করো আগেরটাতে প্রকোষ্ঠ কয়টা ছিল? একটা, এখন প্রকোষ্ঠ কয়টা? ২ টা। ঠিক আছে? আগে বিদ্যুৎ শক্তিটা রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়েছিল আর এখন রাসায়নিক শক্তি বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত হচ্ছে। এখানে তোমার কি ইউজ হয় বাচ্চা? লবণ সেতু ইউজ হয় আর ওটাতে লবণ সেতু ইউজ হয় নাই। ব্যাপারটা কি বুঝছো? তো আমরা যে এখানে এই পার্থক্যগুলো লিখেছি যে এক প্রকোষ্ঠতে ব্যাটারি ব্যবহৃত হয়, হয় না। তড়িৎ শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়। এখানে রাসায়নিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়। এটা অ্যানোড ধনাত্মক, ক্যাথোড ঋণাত্মক আর এখানে কি অ্যানোড ঋণাত্মক আর ক্যাথোড ধনাত্মক। লবণ সেতু নেই আর দ্বি প্রকোষ্ঠতে লবণ সেতু আছে। তোমরা কি পার্থক্যটা বুঝতে পেরেছো? ওকে। এখানে আমরা এখন একটা সূত্র তোমাদেরকে লিখে দেখাই। দেখো, খেয়াল করো তো এদিক দিয়ে যে পরিমাণ চার্জ যাচ্ছে, এখানে সেই পরিমাণ ধাতু জমা হচ্ছে না। তাহলে এখানে চার্জের যাওয়ার এখানে কিন্তু ইলেকট্রনটা কি? চার্জ। চার্জ যাওয়ার সংখ্যা যত বেড়ে যাবে, ধাতু জমা হওয়ার সংখ্যাটা তত পরিমাণটা তত বেড়ে যাবে। তার মানে এখানে আমি বলতে পারি না বাচ্চারা, এটা অবশ্য আমরা পরেও আলোচনা করেছি। তারপরে আমি এখানে একটু দেখায় দিচ্ছি। এটাকে বলা হয় ফ্যারাডের ১ম সূত্র। কি বলা হয় বাচ্চারা? ফ্যারাডের ১ম সূত্র। তো ফ্যারাডের ১ম সূত্রের মধ্যে কি বলা আছে বাচ্চো? তো তোমরা এখান থেকেও রিয়ালাইজ করতে পারছো যে আমার যে পরিমাণ চার্জ দেখো ধাতু কতটুকু জমা হবে? ধাতুটাকে যদি আমরা গ্রামে প্রকাশ করি, ধাতু কতটুকু জমা হবে? যে পরিমাণ চার্জ প্রবাহিত হবে। চার্জ প্রবাহের সমানুপাতিক। চার্জ প্রবাহের পরিমাণ যদি বাড়ে তাহলে ধাতুর আ জমা হওয়ার পরিমাণও বাড়বে। যদি এটা কমে তাহলে এটাও কমবে। সম্পর্কটা কি? সমানুপাতিক। আর Q সমান আমরা কি জানি বাচ্চারা? IT। Q সমান কি? IT অর্থাৎ একক সময়ে আমরা বলতে পারি T সময়ে যে পরিমাণ বিদ্যুৎ প্রবাহিত হয়। T সময়ে যে পরিমাণ বিদ্যুৎ প্রবাহিত হয়। ঠিক আছে? আচ্ছা। তো যে পরিমাণ চার্জ প্রবাহিত হবে সেই পরিমাণ ধাতুই কি হবে? জমা হবে। এটা তাহলে সমানুপাতিক বলতে পারি আমরা। অর্থাৎ W এখানে যদি আমরা একটা ধ্রুবক ইউজ করি, সরি এই সমানুপাতিক চিহ্ন যদি আমরা তুলতে যাই তাহলে একটা ধ্রুবক ইউজ করতে হবে না? এই ধ্রুবকটা হচ্ছে Z। যেটাকে বলা হয় তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক। এটা নিয়ে আমরা একটু পরেই আলোচনা করব। ঠিক আছে? একটু পরে আমরা আলোচনা করব। তো এর আগে আমরা একটা এখানে বিষয় দেখে নিই। আচ্ছা বলো তো এখানে কোনটা অ্যানোড হবে, কোনটা ক্যাথোড হবে সেটা আমরা ডিসাইড করব কিভাবে? অ্যানোড হিসেবে আমরা কাদেরকে ইউজ করব আর ক্যাথোড হিসেবে কাদেরকে ইউজ করব এটা আমরা একটা চার্ট থেকে মুখস্থ রাখবো। একটা চার্ট থেকে মুখস্থ রাখবো। ঠিক আছে? এই যে চার্টটা আমরা মুখস্থ রাখবো। ঠিক আছে? তো এখানে আমি একটু শর্টকাট দিয়েছি। তুমি চাইলে সেই শর্টকাটটা একটু মনে রাখতে পারো। যেমন ধরো আমরা বলেছি যে আ লিথিয়াম, পটাশিয়াম, সোডিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, জিংক, আয়রন, ক্রোমিয়াম, ক্যাডমিয়াম এই ৪ টা তুমি মুখস্থ রাখবা। এটাকে মুখস্থ রাখবা কিভাবে? এই যে এরকম ভাগ করে দিয়েছি দেখো। এটাকে আমরা লিখেছি Li তে লাইজু, লাইজুকে লাইজুকে আ লাইজু, লাইজুকে বলতেছে। কেউ একজন লাইজুকে বলতেছে, "লাইজু, কে না কে ম্যাগি, কে না কে ম্যাগি এলো যেন ফিরে।" লাইজুকে কেউ একজন বলতেছে, "কে না কে ম্যাগি।" কে না কেতে পটাশিয়াম, নাতে সোডিয়াম আর কেতে ক্যালসিয়াম, ম্যাগিতে ম্যাগনেসিয়াম। কে না কে ম্যাগি এলো যেন ফিরে। অ্যালুমিনিয়াম, জিংক, আয়রন এলো যেন ফিরে। কারে সিডি নিলে সোনা পাবে। কারে সিডি নিলে সোনা পাবে। কারে ক্রোমিয়াম, সিডিতে ক্যাডমিয়াম, নিলে নিকেল আর সোনাতে স্টেনাস সরি হ্যাঁ, স্টেনাস। স্টেনাসতে কি হবে বাছো?
স্ট্যানাসতে আমি আসলে এখানে সোনা বোঝাচ্ছি, এটা কিন্তু স্ট্যানাসকে SN সোনা বোঝানোর জন্য। ঠিক আছে? এটা হলো টিন বাচ্চু। টিন। এটা কি? টিন। তো SN তে টিন বোঝায় বা স্ট্যানাস সেটা মানে কি বাচ্চু? সোনা। মানে সোনা না, এটা জাস্ট SN কে মনে রাখার জন্য সোনা, বাট এটা মানে হচ্ছে টিন। ঠিক আছে? তো কারে ক্রোমিয়াম, সিডি তে ক্যাডমিয়াম, নিকেল নিলে আর এখানে SN মানে হচ্ছে টিন, যেটাকে আমরা মনে রাখতেছি সোনা দিয়ে। পাবেতে হলো লেড। আর এর পরের লাইনটা হাই, হাইড্রোজেন, কুলাঙ্গার, কপার, হাজি, মার্কারি, আজ, সিলভার, পিটাবে, প্লাটিনাম আর অরাম মানে হচ্ছে গোল্ড। ঠিক আছে? কুলাঙ্গার, হাজি, আজ, পিটাবে, আমায়। কুলাঙ্গার, হাজি, আজ, পিটাবে, আমায়। তো এই যে সুন্দর ব্যাপারটা দেখে তোমরা মনে রাখতে পারবা না? তো মনে রাখবা নিচ থেকে যত উপরের দিকে যাবা তার জারণ পাওয়ার তত বাড়বে। অর্থাৎ যদি বলা হয় যে অ্যালুমিনিয়াম এবং ম্যাগনেসিয়ামের মধ্যে কে জারণ হবে? কার জারণ ঘটবে? ম্যাগনেসিয়াম যে উপরে আছে। যে সিরিয়ালের উপরে আছে তার কি করবে? জারণ। আর যে সিরিয়ালের নিচে আছে তার কি করবে? বিজারণ। ব্যাপারটা কি তোমরা বুঝতে পেরেছো? এই চার্টটাকে একটু মুখস্থ করে নিতে হবে এবং মুখস্থ করাটা খুব সহজ। তুমি ১-২ বার রিডিং পড়লেই পেরে যাবা। এই পিডিএফটা আমি দিয়ে দিব তোমাদের। ব্যাপারটা কি তোমরা বুঝতে পেরেছো নাকি বুঝতে পারোনি? তাহলে এই যে আমরা এখন চিত্রটাকে আমরা আবার নিয়ে আসলাম। আমরা তো জানি অ্যানোডে কি ঘটে? জারণ বিক্রিয়া, ক্যাথোডে কি ঘটে? বিজারণ বিক্রিয়া। অ্যানোডে ইলেকট্রন ত্যাগ করে, ক্যাথোডে ইলেকট্রন গ্রহণ করে, যে আমরা আলোচনা করে আসছি। যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে ফ্যারাডের প্রথম সূত্র। ফ্যারাডের প্রথম সূত্রটা হচ্ছে কি? তোমার কোন তড়িৎ বিশ্লেষ্য কোষে, ঠিক আছে? কোন তড়িৎ বিশ্লেষ্য কোষে না, কোন তড়িৎ রাসায়নিক কোষে। কোন তড়িৎ রাসায়নিক কোষে ক্যাথোডে ক্যাথোডে ধাতু জমা হওয়ার পরিমাণ প্রবাহিত চার্জের সমানুপাতিক। অর্থাৎ চার্জ যত বেশি প্রবাহিত হবে সেই তত বেশি ধাতু জমা হবে। যেটা আমরা একটু আগে আলোচনা করেছিলাম। সমানুপাতিক চিহ্ন তোলার জন্য আমি একটা ধ্রুবক ইউজ করেছি যেটাকে বলা হচ্ছে Z। Z কে বলা হয় তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক। এটা নিয়ে আমরা আলোচনা করব। আর Q = IT সেটা আমরা জানি। তো আমরা Z = কি বলতে পারি? সরি, W = কি বলতে পারি? ZIT। এই IT হলো Q এর পরিবর্তে। ঠিক আছে? আর Z মানে কি পাচ্ছ? তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক। W হলো কি? ক্যাথোডে সঞ্চিত ধাতুর পরিমাণ। তো এই ধাতুটা কোথায় জমা হবে? ক্যাথোডে। ওকে? আচ্ছা। এখন আমরা আসি যে Z কে নিয়ে আলোচনা করি। দেখো ১ ফ্যারাডে মানে হচ্ছে ৯৬৫০০ কুলম্ব। ১ ফ্যারাডে মানে কি? ৯৬৫০০ কুলম্ব। তো ৯৬৫০০ কুলম্ব চার্জ প্রবাহিত হলে সঞ্চিত ধাতুর পরিমাণ হচ্ছে বা মূলক, এটা হচ্ছে আণবিক ভর। M তে কি? আণবিক ভর। আর N হচ্ছে তুল্য সংখ্যা। আণবিক ভরকে তুল্য সংখ্যা দিয়ে আমরা ভাগ করছি। কিন্তু কতটুকু ধাতু জমা হবে? M/N, যেখানে M হচ্ছে আণবিক ভর আর N হচ্ছে কি? তুল্য সংখ্যা। তুল্য সংখ্যা মানে কি? যে যতগুলা ইলেকট্রন ছাড়তে পারে তার তুল্য সংখ্যা তত। যেমন এখানে কপার, জিংক কয়টা ইলেকট্রন ছাড়তে পারছে? ২ টা। তার তুল্য সংখ্যা কত? ২। মানে আমরা এই যে এইখানে খেয়াল করো। আরেকটা বিষয়, এখানে যতগুলা ইলেকট্রনের আদান-প্রদান ঘটে আরকি। অর্থাৎ অ্যানোড থেকে ক্যাথোডে যতগুলা ইলেকট্রনের আদান-প্রদান ঘটে না? তার তুল্য সংখ্যা মানে ওটা হলো ওই কোষের তুল্য সংখ্যা। বাট খেয়াল করো জিংক, এখানে জিংকের তুল্য সংখ্যা কত হবে? জিংক ২ টা ইলেকট্রন ছাড়তে পারে। তো তার তুল্য সংখ্যা কত? ২। আর কপার কয়টা ইলেকট্রন গ্রহণ করতে পারে? ২ টা। তো তার তুল্য সংখ্যা কত? ২। কোন একটা ধাতু যতগুলা ইলেকট্রনের আদান-প্রদান করতে পারে তার তুল্য সংখ্যা তত। তো এখানে যেহেতু আমরা এই ধাতুর পরিমাণটা বের করব ক্যাথোডে, তাহলে এখানে কার তুল্য সংখ্যা নিয়ে আমরা আলোচনা করব? ক্যাথোডে। ক্যাথোড যতগুলা ইলেকট্রনের আদান-প্রদান করতে পারে তার তুল্য সংখ্যা কি হবে বাছো? তত। তাহলে N এর মানটা কি বুঝছো? N হচ্ছে তুল্য সংখ্যা। এবং ৯৬৫০০ কুলম্ব চার্জ প্রবাহিত করলে সঞ্চিত ধাতু হয় M/N গ্রাম। তাহলে ১ কুলম্ব চার্জ প্রবাহিত করলে সঞ্চিত ধাতুর পরিমাণ কি হবে? এটাকে জাস্ট এই যে F দ্বারা ভাগ হবে না? F মানে কি? ৯৬৫০০। তাহলে কি হবে? M/N ভাগ কি হচ্ছে? F। তাহলে এই Z = M/NF। তো ১ কুলম্ব চার্জ প্রবাহিত করলে যে পরিমাণ ধাতু সঞ্চিত হয় তাকেই বলা হয় তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক Z। ১ কুলম্ব বিদ্যুৎ প্রবাহিত করলে, ১ কুলম্ব চার্জ প্রবাহিত করলে যে পরিমাণ, আমরা এখানে ১ কুলম্ব চার্জ না বলে ১ কুলম্ব বিদ্যুৎ বলব। কি বলব ছাড়া? ১ কুলম্ব বিদ্যুৎ প্রবাহিত করলে। ঠিক আছে? যে পরিমাণ ধাতু সঞ্চিত হয় তাকে কি বলা হয় বাছারা? তাকে বলা হয় বাছু তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক Z। ঠিক আছে? আচ্ছা। এখানে চার্জ বা বিদ্যুৎ যেটাই বলো, ওকে, সমস্যা নেই। আপনারা কি বুঝতে পেরেছেন? তাহলে Z = কি পাচ্ছ? M/NF। N হচ্ছে তুল্য সংখ্যা যেটা আমরা আলোচনা করেছি। তো এটা দিয়ে আমাদের কিছু, এখন আমরা যে Z এর মানটা পাচ্ছ এখানে বসাই দিই। W = কি? ZIT। এটি হলো টাইম। তাহলে তুমি এখানে Z এর মানটা আলাদা করে বের করেও নিতে পারো। Z = M/NF। Z এর মানটা আলাদা বের করেও এখানে বসাই দিতে পারো। অথবা এখানেও সূত্রটা বসাই দিতে পারো। এখন তোমাকে যদি বলো কপারের তুল্য সংখ্যা কত হবে? কপার কয়টা ইলেকট্রন ছাড়তে পারে? ২ টা ইলেকট্রন ছাড়তে পারে। তাহলে তার N এর মান কত? ২। F এর মানটা মুখস্থ ৯৬৫০০। আর কপারের আণবিক ভর মুখস্থ করে নিবা।
তাহলে সবগুলো বসিয়ে দিয়ে তুমি কপারের তুল্য সংখ্যাটা পেয়ে যাবা, সরি তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক পেয়ে যাবা না? যে কারোটা তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক বের করতে কি ঝামেলা আছে? না। আর I দেওয়া থাকবে, টাইম দেওয়া থাকবে। I হলো অ্যাম্পিয়ারে দেওয়া থাকবে বা অ্যাম্পিয়ারে দেওয়া না থাকলেও অ্যাম্পিয়ারে নিতে হবে। কিসে নিতে হবে বাচ্চারা? অ্যাম্পিয়ারে দেওয়া থাকবে। নিতে হবে আরকি। যদি ওরা মিলি অ্যাম্পিয়ারে দিয়ে দেয়, মনে রাখবা মিলি অ্যাম্পিয়ার সমান হচ্ছে tan ইনভার্স 3 অ্যাম্পিয়ার। অ্যাম্পিয়ারকে অনেক সময় শুধু এ দ্বারা প্রকাশ করা হয়। আর টাইমটা সেকেন্ডে। এখন তারা ঘন্টায় দিক, মিনিটে দিক সবসময় টাইমকে কিসে নিতে হবে? সেকেন্ডে। আপনারা কি বুঝতে পেরেছেন? আর তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্কের একক কিন্তু গ্রামে। তাহলে Z এর W এর ম্যাথ গুলো করতে পারবেন না? আচ্ছা। তো আপনাকে বলবে যে কি পরিমাণ ধাতু সঞ্চিত হয়েছে। পরিমাণ ধাতু সঞ্চিত হয়েছে। অথবা এখানে থেকে আরেকটা ম্যাথ আসে, সেটা হচ্ছে ধাতু সঞ্চিত হওয়ার পরিমাণটা তো চাইই, সাথে আরেকটা জিনিস তারা চায়। সেটা হচ্ছে কি, ধরো আমরা এখানে একটু এই ম্যাথটা নিয়ে আলোচনা করি, যেটা আমি আগের একটা ব্যাচে করে দিয়েছিলাম। খেয়াল করো, এখানে আমার অ্যানোড আছে, এখানে ক্যাথোড আছে। আমার অ্যানোডকে তো আর এখানে প্রয়োজন নাই। আমরা ক্যাথোড দরকার। ক্যাথোডে কি আছে বাচ্চু? তো এখানে বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে কত পরিমাণ? 3.5 অ্যাম্পিয়ার। দ্রবণ আছে 500 মিলিলিটার। দ্রবণের ঘনমাত্রা কত? 1 মোলার। 1 মোলার বড় হাতের M হবে কিন্তু এটা। ঠিক আছে? আচ্ছা। এখন মনারা এখানে আমাকে তারা বলছে যে উদ্দীপকের দ্রবণে ১ ঘন্টা বিদ্যুৎ চালনার পর ঘনমাত্রা কত হবে? ১ ঘন্টা বিদ্যুৎ চালনার পর ঘনমাত্রা কত হবে? তার মানে ১ ঘন্টা বিদ্যুৎ চালনা করলে কিন্তু এর ঘনমাত্রা চেঞ্জ হয়ে যাবে। কেন ঘনমাত্রা চেঞ্জ হয়ে যাবে জানো? ঘনমাত্রা চেঞ্জ হবে, এটা কিন্তু আলাদা প্রকোষ্ঠ। এটা আলাদা প্রকোষ্ঠ। আমরা এই প্রকোষ্ঠটা বাদ। এটা নিয়ে আলোচনা বাদ। তো এখানে নিকেল আছে। তার মানে এটা কিসের? নিকেলের। ঠিক আছে? আচ্ছা। তো বাচ্চু এখানে ১ ঘন্টা বিদ্যুৎ চালানোর পর এর ঘনমাত্রা চেঞ্জ হবে কেন জানো? কারণ এখান থেকে প্রচুর পরিমাণ নিকেল 2+ কোথায় চলে যাবে? এই দন্ডের মধ্যে লেগে যাবে। তাহলে এখান থেকে নিকেল 2+ এর পরিমাণ কমে যাবে না? নিকেল 2+ আয়নের পরিমাণ কমে যাবে না? তো যদি নিকেল 2+ আয়নের পরিমাণ কমে যায় তাহলে তার ঘনমাত্রা কি হয়ে যাবে? চেঞ্জ হয়ে যাবে। তাহলে আমরা দেখব যে ১ ঘন্টা সময় এখানে কতটুকু ধাতু জমা হইছে। যতটুকু ধাতু জমা হইছে সেটাকে আমরা বের করতে পারব না W সমান Z I T সূত্র দিয়ে। যেখানে আমরা Z বের করব হচ্ছে নিকেলের জন্য। I বাচ্চু বিদ্যুৎ প্রবাহের পরিমাণ দেওয়া আছে 3.5 অ্যাম্পিয়ার। সময় ১ ঘন্টা বলা আছে। তাহলে তুমি কি এখান থেকে W বের করতে পারবা না? তুমি যদি W বের করতে পারো, তারপরে বাচ্চু এই W কে ইউজ করে দেখো তো আমরা ঘনমাত্রা বের করতে পারবো কিনা? ঘনমাত্রা S সমান কি? ১০০০ W/mB। M হচ্ছে আণবিক ভর, V হচ্ছে কি? আয়তন। ওর আয়তন দিয়ে দিছে ৫০০ মিলিলিটার। তুমি কি এখান থেকে কতটুকু ঘনমাত্রা হ্রাস পাইছে সেটা বের করতে পারবা না? কারণ এখানে W টা কোনটা? এই যে যতটুকু ধাতু কি এখানে জমা হইছে। তো অতটুকু ধাতু জমা হওয়ার কারণে অতটুকু ধাতুর জন্য কতটুকু ঘনমাত্রা কমছে আমরা বের করব না? এখন আগের ঘনমাত্রা থেকে এই ঘনমাত্রাটা বাদ দিলেই কতটুকু ঘনমাত্রা বাকি আছে সেটা বেরিয়ে যাবে না? সর্বোচ্চ এই টাইপের ম্যাথ আসতে পারে, অথবা শুধু W ই চাইতে পারে। এখান থেকে তারা ২ টা ম্যাথ বলতে পারে। একটা তোমার কতটুকু ধাতু জমা হইছে সেটা, বা ঘনমাত্রা কি পরিমাণ কমছে সেটা। আর ঘনমাত্রা কমার জন্য এখানে যতটুকু ধাতু জমা হইছে তার জন্য ঘনমাত্রা কতটুকু হয় সেটা বের করব। বের করে মূল ঘনমাত্রা থেকে এটাকে বাদ দিলেই আমরা কতটুকু ঘনমাত্রা এখানে বাকি আছে সেটা বেরিয়ে যাবে। পারবা না? আচ্ছা। তারপরেতে বাচ্চু আমরা বুঝলাম তো এটা। এরপরে আসো, পাত্র নির্বাচনের আগে এখানে আরেকটা ব্যাপার আছে। আসো এখানে আমরা কিছু বিষয় নিয়ে আলোচনা করি, হ্যাঁ? তো আমরা কতগুলো জিনিস নিয়ে আলোচনা করব, যে জারণ অর্ধবিক্রিয়া, বিজারণ অর্ধবিক্রিয়া। ঠিক আছে? এখানে জারণ অর্ধবিক্রিয়া, বিজারণ অর্ধবিক্রিয়া, তারপরে হচ্ছে তোমার পূর্ণ বিক্রিয়া নিয়ে আলোচনা করব। পূর্ণ বিক্রিয়া নিয়ে আলোচনা করব। সাথে আমরা কিভাবে জারণকে প্রকাশ করা হয়, কিভাবে বিজারণকে প্রকাশ করা হয় সেগুলো নিয়েও আলোচনা করব। তো খেয়াল করো, এটা তো অ্যালুমিনিয়াম কি? অ্যানোড, কপার কি? ক্যাথোড। অ্যানোডে কি ঘটে? জারণ। তো অ্যালুমিনিয়াম হতচ্ছাড়া, দেখো তো জারণ অর্ধবিক্রিয়াতে কি হচ্ছে? অ্যালুমিনিয়াম হতচ্ছাড়া সে কয়টা ইলেকট্রন ত্যাগ করে? ৩ টা। অ্যালুমিনিয়াম কয়টা ইলেকট্রন ত্যাগ করে? ৩ টা। এখানে বেশিরভাগ দেখবে যে নিকেল, অ্যালুমিনিয়াম, জিংক, তারপরে তোমার হচ্ছে কপার, তারপরে তোমার হচ্ছে আ জিংক, কপার, হাইড্রোজেন হাইয়েস্ট। এইগুলা নিয়েই বেসিক্যালি আয়রন, আয়রন। তো তুমি এই কয়েকটার আণবিক ভর একটু মুখস্থ করে নিবা। ঠিক আছে? এগুলা নিয়েই দেখবা যে বেশিরভাগ আলোচনা হচ্ছে। ঠিক আছে? আচ্ছা। তো এখানে বাচ্চা অ্যালুমিনিয়াম কয়টা ইলেকট্রন ত্যাগ করে? ৩ টা। ত্যাগ করে সে কিসে পরিণত হয়? অ্যালুমিনিয়াম 3+। আচ্ছা। আর তোমার হচ্ছে এখানে কপার কি করে? সে ২ টা ইলেকট্রন গ্রহণ করে। গ্রহণ করে কিসে পরিণত হয়? কপারে। যতগুলা ত্যাগ করছে ততগুলা কি গ্রহণ করছে? না। তো এই যে এটা হচ্ছে অ্যানোড অর্ধকোষ বিক্রিয়া, আমরা অ্যানোড অর্ধকোষ, সরি, জারণ অর্ধবিক্রিয়া বলতে পারি, বা এটাকে আমরা অ্যানোড অর্ধকোষ বিক্রিয়াও বলতে পারি। এটাকে আমরা বিজারণ অর্ধবিক্রিয়াও বলতে পারি, বা ক্যাথোড অর্ধকোষ বিক্রিয়াও বলতে পারি। ঠিক আছে?
তার মানে কিন্তু এটাকে তুমি জারণ অর্ধবিক্রিয়া বা অ্যানোড অর্ধকোষ বিক্রিয়া বলতে পারো, বিজারণ অর্ধবিক্রিয়া বা ক্যাথোড অর্ধকোষ বিক্রিয়া বলতে পারো। বাট এখানে একটা ব্যাপার আছে, সেটা হলো যতগুলো ইলেকট্রন ত্যাগ করে ততগুলো ইলেকট্রন কি করতে হয়? গ্রহণ করাইতে হয়। তো আমরা এটা সমান করব কিভাবে বাচ্চো? এরে ২ দিয়ে গুণ করব, এরে ৩ দিয়ে গুণ করে সমান করব। হলো ১ নং এর ২ আর ২ নং এর ৩ দিয়ে গুণ করলে কি পাই? ৬ টা ইলেকট্রন পাই। তাহলে জারণ অর্ধকোষ বিক্রিয়া আর বিজারণ অর্ধকোষ বিক্রিয়া। ঠিক আছে? বা অ্যানোড অর্ধকোষ বিক্রিয়া, ক্যাথোড অর্ধকোষ বিক্রিয়া লিখলে বেশি সুন্দর হয় আরকি। ঠিক আছে? আমরা এখানে অ্যানোড অর্ধকোষ আর ক্যাথোড অর্ধকোষ লিখব। অ্যানোড অর্ধকোষ বিক্রিয়া, এটা কি হবে বাচ্চো? ক্যাথোড অর্ধকোষ বিক্রিয়া। ক্যাথোড, এটা কি? অ্যানোড। ক্লিয়ার? অ্যানোড অর্ধকোষ বিক্রিয়া লিখবা, এটা অর্ধকোষ বিক্রিয়া লিখবা। এটা কি লিখবা? অর্ধকোষ বিক্রিয়া লিখবা। তো ব্যাপারটা কি বুঝছো? এখন দেখো আমরা ২ টাকে যোগ করে দিব। ২ টাকে যোগ করলে কি হবে? পূর্ণ কোষ বিক্রিয়া হবে না? আমি কিন্তু এখানে শর্টকাটে এই যে কোষ কথাটাকে লিখি নাই। তাড়াতাড়ি পড়াইছিলাম। তো পূর্ণ কোষ বিক্রিয়া। আচ্ছা কি হবে পূর্ণ কোষ বিক্রিয়াটাতে? এই ৬ টা ইলেকট্রন ৬ টা ইলেকট্রন কাটাকাটি, কারণ যতগুলা ত্যাগ ততগুলাই গ্রহণ। তাহলে এখানে কি থাকতেছে? 2 অ্যালুমিনিয়াম আর 3 কপার 2 প্লাস। আর এখানে কি হচ্ছে বাচ্চো? 2 অ্যালুমিনিয়াম 3 প্লাস প্লাস 3 কপার। তো যেটা আমার দরকার ছিল যে এখানে আমার কয়টা ইলেকট্রনের ত্যাগ হইছে রে বাচ্চো? ৬ টা। সুতরাং এখানে n এর মান কত? ৬। এই জিনিসটা আমাদের নার্সের সূত্রের মধ্যে কাজে লাগবে, সেটা আমরা পরে আলোচনা করব। এটা কি তোমরা বুঝছো নাকি বুঝো নাই? ওকে। তো তোমরা কি, তোমাকে যদি অ্যানোড অর্ধকোষ বিক্রিয়া, ক্যাথোড অর্ধকোষ বিক্রিয়া এবং পূর্ণ কোষ বিক্রিয়া লিখতে বলে, তোমরা কি লিখতে পারবা? ওকে। এখন এখান থেকে আমরা পাচ্ছো অ্যানোডকে কিভাবে প্রকাশ করা হয়? অ্যানোডকে কিভাবে প্রকাশ করা হয়? খেয়াল করো। আমরা অ্যানোড তো অ্যানোড, এটা তো অ্যানোড। এটাকে আবার কিভাবে প্রকাশ করা হয়? অ্যানোডে কি অ্যালুমিনিয়াম না? তো অ্যানোডকে প্রকাশ করা হয় বাচ্চো, অ্যানোডকে প্রকাশ করা হয় আগে ধাতু, তারপরে স্ল্যাশ দিয়ে পরে আয়ন লিখা হয়। আগে ধাতু, পরে আয়ন। তাহলে এখানে কি ছিল? অ্যালুমিনিয়াম ছিল না? অ্যালুমিনিয়াম হচ্ছে ধাতু আর তার আয়নটা কি? অ্যালুমিনিয়াম 3+। এভাবে আমরা কারে প্রকাশ করে থাকি? অ্যানোডকে প্রকাশ করে থাকি। আর অ্যানোডকে যদি বিভব বলি আমরা, অ্যানোডের বিভব, ঠিক আছে? তো অ্যানোড, অ্যানোডে অ্যানোডে বিভব বা অ্যানোডের বিভব হচ্ছে কিভাবে প্রকাশ করে থাকি? অ্যানোডের বিভবটাকে আমরা ই দ্বারা প্রকাশ করি। অ্যানোডের বিভবকে কিভাবে প্রকাশ করে থাকি দেখো। ই নট, এটা অবশ্য প্রমাণ, অ্যানোডের বিভবটা প্রমাণ হয়। ই নট বলবা, ই নট। এই নিচে ছোট্ট করে অ্যালুমিনিয়াম আর অ্যালুমিনিয়াম 3+। খেয়াল করো এটা কিন্তু অ্যানোড। আর অ্যানোডের বিভবটা কি? অ্যানোডের বিভব কত? এটা। বিভবটাকে প্রকাশ করার জন্য আমরা ই নিয়ে আসি। ঠিক আছে? আর বিভব ছাড়া হইলে আমরা শুধু খালি এভাবে লিখে থাকি। তো আমরা অ্যানোডের বিভবটাকে কিভাবে লিখব? এভাবে। সেম ভাবে ক্যাথোডকে কিভাবে প্রকাশ করা হয় বাচ্চারা? ক্যাথোড আগে আয়ন, পরে ধাতু, অর্থাৎ এটার উল্টা। এটা ছিল আগে ধাতু পরে আয়ন। তাহলে আমরা একটা ক্যাথোডকে কিভাবে লিখব? ওখানে কি ছিল? জিংক ছিল না রে? তাহলে জিংক ছিল না কপার ছিল? কপার ছিল। কপার 2 প্লাস কপার। ভাবুন আগে আয়ন পরে ধাতু। আর ক্যাথোডে বিভবটাকে কিভাবে লিখব আমরা? ক্যাথোডে বিভব, লেখা তো সেই হচ্ছে। ক্যাথোডে বিভব সমান কি হবে বাচ্চো? এটাকে কি? ই নট কপার 2 প্লাস কপার। এটা কি তোমরা বুঝতে পেরেছো নাকি বুঝতে পারোনি? অ্যানোডে বিভব, ক্যাথোডে বিভব। তো অ্যানোডে বিভব জানি, ক্যাথোডে বিভব জানি বাচ্চারা। ওকে? আচ্ছা, তাহলে আমরা এখন একটা সূত্র শিখব, সেটা হচ্ছে কি জানো বাচ্চারা? আমরা জানি কোথায় আলোচনা করলাম? এই দেখো। এখন আমরা ইএমএফ বা তড়িৎচালক কোষ ব্যাপারটা নিয়ে আলোচনা করব। কাকে নিয়ে আলোচনা করব? তড়িৎচালক শক্তি। তড়িৎচালক শক্তি নিয়ে আলোচনা করব বা ইএমএফ, ইলেক্ট্রোমোটিভ ফোর্স, তড়িৎচালক শক্তি। তো তড়িৎচালক শক্তি কি? কোষের অভ্যন্তরে তড়িৎ চালনার জন্য যে পরিমাণ শক্তির প্রয়োজন হয়, কোষের অভ্যন্তরে তড়িৎকে চালনা করার জন্য যে পরিমাণ শক্তির প্রয়োজন হয় তাকে বলা হয় কি? তড়িৎচালক শক্তি বা ইএমএফ। তো ইএমএফ কে আমরা ইএমএফ বলতে পারি বা ইনট সেলও বলতে পারি। ইনট সেল সমান হচ্ছে অ্যানোডে জারণ, মানে অ্যানোডে অক্সিডেশন প্লাস ক্যাথোডে রিডাকশন। অ্যানোডে অক্সিডেশন প্লাস ক্যাথোডে রিডাকশন। অ্যানোডে জারণ বিভব প্লাস ক্যাথোডে বিজারণ বিভব। ওকে? তাহলে আমরা এখানে আসলে কি বলতেছি? জারণ বিভব প্লাস বিজারণ বিভব। জারণ বিভবকে আমরা কিভাবে প্রকাশ করে থাকি? জারণ বিভবটাকে ধরো আমরা যে ধাতুগুলা থাকবে আরকি। জারণ মানে কি? আগে ধাতু পরে আয়ন, অর্থাৎ আগে ই নট সমান কি? আগে ধাতু পরে আয়ন প্লাস বিজারণ বিভবটাকে কিভাবে প্রকাশ করে থাকি? আগে আয়ন পরে ধাতু। সূত্রটা কি মনে থাকবে? এই ইংলিশটা লেখার পর ডিরেক্টলি এই সূত্রটা বসায় দিবা। মানে এটাতে যেটা ধাতু থাকবে আরকি।
যদি আমরা আগেরটা ঠিক বসাই, আগেরটাতে কি ছিল? এটা এই ফরম্যাটটা যদি বসাই তাহলে কি হবে? একটাতে হবে জারণের মধ্যে হবে ই অ্যালুমিনিয়াম, অ্যালুমিনিয়াম 3 প্লাস আর বিজনের মধ্যে কি হবে? ই কপার 2 প্লাস কপার। ঠিক আছে? তাহলে এখানে আমরা যদি মানে ১ম এই সূত্রটা লিখব, দেন ডিরেক্টলি এটা বসাই দিব। হচ্ছে অ্যানোডে অ্যালুমিনিয়াম E0 E0 অ্যালুমিনিয়াম 3 প্লাস প্লাস E0 কপার 2 প্লাস কপার। তোমরা কি বুঝতে পেরেছ? তাহলে ই নট সেল সমান হবে কি? এটা। আর এদের মান ওরা দিয়ে দিবে। এদের মান ওরা দিয়ে দিবে। তুমি জাস্ট ওদের মানটা বসিয়ে দিয়ে তুমি কি বের করে ফেলবা? ইএমএফ বা ই নট সেল বের করে ফেলবা। ব্যাপারটা কি তোমরা বুঝছো নাকি বুঝো নাই? আচ্ছা। মানগুলো ২ টারই দেওয়া থাকবে এবং আমরা সরি, এগুলো তো আমরা এখানে আলোচনা করছিলামই। আমি ওখানে তাহলে কেন লিখতে গেলাম? এই যে অ্যানোড অর্ধকোষ বিক্রিয়া, ক্যাথোড অর্ধকোষ বিক্রিয়া। ঠিক আছে? তারপর হচ্ছে পূর্ণ কোষ বিক্রিয়া। ওকে বাচ্চারা? এখানেরটা ঝামেলা হয় নাই কেন? ২ টা ইলেকট্রন ত্যাগ করছে, ২ টা ইলেকট্রন গ্রহণ করছে। এটা কিন্তু ২ লাইনেই শেষ। ওটাতে শুধু খালি ইলেকট্রনের পার্থক্য ছিল বলে আমাদের গুণ করতে হয়েছিল। তাহলে ১ম টাকে বলব অ্যানোড অর্ধকোষ বিক্রিয়া, ক্যাথোড অর্ধকোষ বিক্রিয়া, পূর্ণ কোষ বিক্রিয়া। এটা কিন্তু পরীক্ষায় আসে যে পূর্ণ কোষ বিক্রিয়া লেখা দেখাও। মানে অ্যানোড অর্ধকোষ বিক্রিয়াটা পুরাটা লিখতে বলে ওরা। যেকোনো একটা কোষ দিয়ে দেয়, তারপর সেটা লিখতে বলে। আর অ্যানোডকে আমরা প্রকাশ করি ধাতু আয়ন, ক্যাথোডকে প্রকাশ করি আয়ন ধাতু, আর কোষকে প্রকাশ করি কিভাবে? একটা কোষকে কিভাবে প্রকাশ করা হয়? কোষ মানে কি পাচ্ছ? বাম পাশে অ্যানোড, ডান পাশে ক্যাথোড না? তাহলে আমরা বাম পাশে কি থাকবে? অ্যানোড আর ডান পাশে কি থাকবে? ক্যাথোড। আর মাঝখানে থাকবে কি? ২ টা মানে দাগ। এই ২ টা দাগ দ্বারা পাচ্ছ, একটা দাগ থাকলে কিছু না, জাস্ট সেপারেট করার জন্য সেপারেটর। আর ২ টা দাগ থাকলে লবণ সেতু বুঝায়। ২ টা দাগ থাকা মানে কি বুঝায়? এখানে লবণ সেতু আছে। ওই যে মাঝখানে কি আছে পাচ্ছ এদের? লবণ সেতু আছে। তো অ্যানোড মানে কি পাচ্ছ? আগে ধাতু পরে আয়ন। যেটাকে আমরা বলতে পারি আগে ধাতু পরে আয়ন। আর ক্যাথোডকে কিভাবে প্রকাশ করি? আগে আয়ন পরে ধাতু, আগে আয়ন পরে ধাতু। আর কোষকে কিভাবে প্রকাশ করে থাকি? আগে মানে অ্যানোড, তারপরে ২ টা দাগ, তারপরে কি? ক্যাথোড। ২ টা সেপারেটর প্লাস ক্যাথোড। তাহলে দেখো তো আমরা এটা কি অ্যানোড না? আগে আয়ন পরে ধাতু। এটা কি ক্যাথোড না? আর মাঝখানে কি? ২ টা লবণ সেতু বা ২ টা সেপারেটর। ঠিক আছে? আর ওই যে জারণ বিভবটা কিভাবে প্রকাশ করে থাকি? এখানে কিন্তু আমরা লিখে দিয়েছি জারণ বিভবটা পাচ্ছ। এই যে ই নট ইউজ করতে হয় আগে ধাতু পরে আয়ন। যেমন আমরা জিংকের ক্ষেত্রে আগে ধাতু পরে আয়ন। আর বিজারণের ক্ষেত্রে আমরা আলোচনা করেছি। ওকে? তো একটা ম্যাথ যেখানে ধরো আমাদের ওরা দিয়ে দিছে। ওরা এই মানগুলা দিয়ে দিছে। কারণ এই মানগুলা দিয়ে দিলে তো আমরা জাস্ট সূত্র জানি। অ্যানোডে অক্সিডেশন, ক্যাথোডে রিডাকশন আমরা তো সূত্র জানি। সূত্র থেকে আমরা ডিরেক্টলি পরে কোনটা লিখে ফেলবো? এই মাঝখানটা লিখার দরকার নাই। ডিরেক্টলি আমরা অ্যানোডে জারণ প্লাস ক্যাথোডে বিজারণ, অ্যানোডে জারণ বিভব প্লাস ক্যাথোডে বিজারণ বিভব বা জারণ বিভব প্লাস বিজারণ বিভব লিখে ফেলবো। ওকে? তারপরে সাথে মানটাকে বসাই দেব। কিন্তু এদের মান নিয়ে যত ঝামেলা। এদের মান নিয়ে যত ঝামেলা। এদের মান নিয়ে ঝামেলাটা কি? আমরা সেই প্যাচ গুলো এখন দেখব যে ঝামেলাটা কি হয়। ধরো ওরা তোমাকে দিয়ে দিছে যে অ্যানোডের আ জারণ মান আর ক্যাথোডের বিজারণ মান দিয়ে দিছে। ঠিক আছে? সরি, ২ টারই ধরো তারা জারণ মান দিয়ে দিছে। ২ টারই তারা কি দিয়ে দিছে? তখন ২ টারই তারা কি দিয়ে দিছে? জারণ মান। তারা একটা জারণ আর একটা বিজারণ দেয় নাই। ২ টারই কি দিছে? জারণ মান। তো ২ টারই যদি তারা জারণ মান দিয়ে দেয়, আমার তো একটাকে জারণ আর একটাকে বিজারণ বানাইতে হবে। তখন আমরা কি করব জানো? তখন আমরা দেখব আসলে এখানে কোনটা জারণ। মনে রাখবা, যার অ্যানোডের মান বেশি, যার অ্যানোড বিভব বা জারণ বিভব বেশি সেই জারণ। দেখো তো এই জারণ বিভবের মান কত? +0.84 না? এই জারণ বিভবের মান কত? +0.74 না? ২ টার মধ্যে কার মান বড়? এটার মান বড় না? তো ও আসলে জারণ। যার মান বড় ২ টি জারণ বিভবের যার জারণ মানে যার মান বেশি সে আসলে জারণ বিভব, আর যার মান কম সে আসলে বিজারণ বিভব বা সে হলো ক্যাথোড। ব্যাপারটা কি বুঝছো? তাহলে যেহেতু এর মানটা কম, তাহলে ওরে এখন আমার ক্যাথোড বানাইতে হবে। ও জারণ বিভব আছে না? ওকে বিজারণ বিভব বানাইতে হবে। বিজারণ বিভব বানাইতে গেলে কি করতে হবে? আগে আয়ন পরে ধাতু। আগে আয়ন পরে ধাতু লিখতে গেলে বাচ্চা কি করতে হবে? আগে আয়ন পরে ধাতু লিখতে গেলে কিছুই না, শুধু খালি এটার চিহ্নটাকে পাল্টাইতে হবে। এটা ধনাত্মক আছে, এটাকে কি বানাইতে হবে? ঋণাত্মক। যদি এটা ঋণাত্মক থাকতো তাহলে এটা কি হয়ে যেত? ধনাত্মক। আর তুমি জারণকে বিজারণ, বিজারণকে জারণ বিভব বানাইলে শুধু চিহ্ন কি করতে হবে? পরিবর্তন করতে হবে। এটা কি তোমরা বুঝছো? আচ্ছা। এরপর আসো এটাতে। এখানে বাচ্চা কি হচ্ছে? এখানে ওরা ২ টারই বিজারণ বিভব দিয়ে রাখছে। ২ টারই কি দিয়ে রাখছে? বিজারণ বিভব। দেখো আগে ২ টারই জারণ বিভব ছিল, এখন ২ টারই বিজারণ বিভব। এখন দেখতে হবে অ্যাকচুয়ালি কার বিজারণ বিভব বেশি। যার বিজারণ বিভব বেশি সে বিজারণ। আর যার বিজারণ বিভব কম সে জারণ। ব্যাপারটা কি বুঝছো নাকি বুঝো নাই? তো আমরা দেখব যে এই ২ টার মধ্যে কার বিজারণ বিভব বেশি। দেখো একটা -8.84 আর একটা -0.74। মনে রাখবা, যার মাইনাসের মান কম সে কিন্তু বড়। তাহলে এখানে বড় কোনটা? এটা।
বড় কোনটা? এটা। তাহলে এটা হবে আসলে বিজারণ। এটাই বিজারণ বিভব। তাহলে ওটার কি হবে? জারণ বিভব। তো ওটাকে জারণ বিভব বানাইতে হবে। আর আমরা কি শিখেছিলাম? এই জারণ বিভব যদি বানাইতে যাই তাহলে জিঙ্কের সামনে আর জিঙ্ক 2 এর পর নিতে হবে না? আর চিহ্নটা কি হবে? পাল্টে যাবে। তুমি জারণকে বিজারণ বিভব বা বিজারণকে জারণ বিভব করলে চিহ্নটা কি করতে হয়? পাল্টাইতে হয়। তাহলে এটা মাইনাস আছে, এটা কি হয়ে যাবে বুঝছো? প্লাস হয়ে যাবে। ব্যাপারটা কি বুঝছো? আচ্ছা, এখন ধরো ওরা তোমাকে টাসকি খাওয়ানোর জন্য কি করতে পারে? যেটার জারণ বিভব হওয়ার কথা তারা সেটার বিজারণ বিভব দিয়ে রাখছে। আর যেটার বিজারণ বিভব হওয়ার কথা সেটাকে তারা জারণ দিয়ে রাখছে। তার মানে তুমি কিন্তু ওদেরকে বিশ্বাস করলে ঠকে যাবা। তুমি আগে অবশ্যই এই ২ টাকে যেকোনো একটা ফরম্যাটে নিয়ে যাবা। হয় এই ২ টাকেই জারণ বিভবে নিয়ে যাবা অথবা ২ টাকে বিজারণ বিভবে নিয়ে যাবা। আমার সাজেশন থাকবে ২ টাকে অবশ্যই তুমি জারণ বিভবে নিয়ে যাবা। এখন ২ টাকে আমরা কি করব? জারণ বিভবে নিয়ে যাব। তো এটাও বিজারণ আছে, এটাকে জারণ করলাম। প্লাস 0.84 কারণ এটা মাইনাস ছিল, চিহ্ন কি হয়ে যাবে? প্লাস। আর এটাও বিজারণ ছিল, এটা হচ্ছে প্লাস ছিল, এটা কি হয়ে যাবে? মাইনাস। কারণ চিহ্নটা পাল্টে যাবে। এখন দেখো তো কার মান বড়? ২ টাই জারণ বিভব আছে। ২ টাই জারণ বিভবের মধ্যে যার মান বড় সে জারণ। তার মানে ওর মান বড়, ও কি হবে? জারণ। আর ওটা কি হবে? বিজারণ। বাট ওরা কিন্তু কি দিয়ে রাখছিল? উল্টা। তুমি যদি এটা দিয়ে করে ফেলতা উত্তরটা কি হইতো? ভুল। তো তুমি অবশ্যই যে ফরম্যাটে তারা দিয়ে রাখুক তুমি একই ফরম্যাটে নিয়ে যাবা, জারণ বিভবে নিয়ে যাবা। ব্যাপারটা কি বুঝতে পেরেছো? তো তুমি জারণ বিভবে নিয়ে গেলা, এটা আসলে জারণ, এটা কি? বিজারণ। এখন তুমি কি এদের মান এখানে বসায় জাস্ট খালি যোগটা করে মানটা বের করতে পারবা না? এই ছিল সর্বোচ্চ প্যাচগুলো। তো পারবা না এখান থেকে? আচ্ছা। তো আমরা এখানে একটা কথা বলে রাখছিলাম যে দুটিরই জারণ বিভব দেওয়া থাকলে, যার জারণ বিভব বেশি সে আসলে জারণ বা তার জারণ বিভব হইছে সে আসলে অ্যানোড। ঠিক আছে? ওকে, তারপরে আমরা নেক্সট এ যাই। এটা কি আপনারা ক্লিয়ার হইছেন? ওকে, এখন আসেন পাত্র নির্বাচন। কোন পাত্রই নির্বাচন হয় না, শুধু পাত্র নির্বাচনই হয়। তো পাত্র নির্বাচনের ব্যাপারটা খুবই সিম্পল। আগে কিন্তু আমাদেরকে ছলে বলে কৌশলে বের করতে হইছে যে কোনটা জারণ হবে, কোনটা বিজারণ হবে। বাট এখন আর আমাদের এত মাথা ঘামানোর দরকার নাই। ওরা আমাকে ওরা আমাকে বলবে কি যে জিংকের পাত্রে কপারের দ্রবণ রাখা যাবে কিনা? পাত্রটা দিছে কি? জিংকের, আর দ্রবণটা দিছে কি? কপারের। বলছে জিংকের পাত্রে কপারের দ্রবণ রাখা যাবে কিনা? তো তারা যেটাকে পাত্র বলবে আমরা সেটাকেই অ্যানোড ধরে নেব। এখন এখানে আর কোন চিন্তা ভাবনা নাই। ওরা যেটাকে পাত্র বলছে আমরা সেটাকে অ্যানোড ধরে নিব। ওরা যেটাকে পাত্র বলছে আমরা সেটাকে কি ধরবো? অ্যানোড ধরবো। ব্যাপারটা কি বুঝছো? আচ্ছা, ওটাকে অ্যানোড ধরে আমরা আমাদের যে সূত্র জানি সেটা কি সূত্র জানি বাচ্চারা? অ্যানোডের জারণ প্লাস ক্যাথোডের বিজারণ, তাই না? আমরা যে সূত্রটা জানি যে ইজ ইনট সেল সমান অ্যানোড অক্সিডেশন আর ক্যাথোড রিডাকশন, তারপরে আমরা অ্যানোডের জারণ বিভব প্লাস ক্যাথোডের বিজারণ বিভব দিয়ে মান করে ফেলবো। যেটাকে তারা পাত্র বলছে সেটাকে আমরা অ্যানোড ধরে নিব। আর যেটাকে তারা মানে দ্রবণ বলছে সেটাকে আমরা ক্যাথোড ধরে নিয়ে ম্যাথ করব। এখন যদি অ্যান্সারটা পাচ্ছো খেয়াল করো। এখানে যদি অ্যান্সারটা পজিটিভ আসে মানে কি বিক্রিয়াটা স্বতঃস্ফূর্তভাবে ঘটছে। মানে বিক্রিয়াটা ঠিক আছে। ওদের অবস্থান ঠিক আছে। তার মানে যারে আমরা যে পাত্রকে অ্যানোড ধরছি না আসলেই পাত্রটা অ্যানোড। যদি অ্যান্সারটা পজিটিভ আসে তার মানে আসলেই পাত্রটা অ্যানোড। বুঝছো? তাহলে এখানে আসলে আমি যে আসলে পাত্রটি অ্যানোড কথাটা বলতে গিয়ে বলি নাই। এটা অর্ধেক লিখে পরে জানি কেন আর বাকিটা লিখি নাই। তো আসলে পাত্রটা কি হয় বাচ্চারা? অ্যানোড। এটা দ্বারা কি বুঝায়? এটা প্লাস আসা মানে কি বিক্রিয়াটা স্বতঃস্ফূর্তভাবে ঘটতেছে। তার মানে পাত্রটা কি? অ্যানোড। ব্যাপারটা কি বুঝছো? আর পাত্র অ্যানোড হওয়া মানে কি পাত্রটা ক্ষয় হবে। আমরা জানি অ্যানোড ক্ষয় হয়, ক্যাথোড মোটা হয়। অ্যানোড যদি ক্ষয় হয় রে একসময় গিয়ে ছিদ্র হয়ে যাবে না? দ্রবণটা কি পড়ে যাবে না? তাহলে এখানে কি দ্রবণ রাখা যাবে? না, দ্রবণ রাখা যাবে না। আর যদি অ্যান্সারটা নেগেটিভ আসে তার মানে যেটাকে আমরা পাত্র বলছি, যেটাকে আমরা অ্যানোড বলছি সে আসলে অ্যানোড না। বুঝছো? সে আসলে ক্যাথোড। আর ক্যাথোড তো ক্ষয় হয় না। সুতরাং দ্রবণটা রাখা যাবে। আমার দ্রবণ মানে ওইটা ক্ষয় হয়ে ছিদ্র হয়ে যাওয়ার কোনো ভয় নেই। বুঝছো? কিন্তু আমাদেরকে পাত্রটা অ্যানোড ধরে নিয়ে দেখতে হবে উত্তরটা কি আসছে। উত্তর পজিটিভ আসলে রাখা যাবে না, উত্তর নেগেটিভ আসলে রাখা যাবে। ব্যাপারটা কি বুঝছেন? আচ্ছা, তাহলে এই ধরনের ম্যাথ পারবেন না? ওকে। এখন আসেন এই অধ্যায়ের সবচাইতে গুরুত্বপূর্ণ মানে আগের ২ টা থেকেও কোয়েশ্চেন আসবে একটা গতে আর এখান থেকেও একটা প্রশ্ন। দেখেন আমরা কিন্তু আগে ৩ ধরনের ম্যাথ দেখে আসছি। একটা ডাব্লু দিয়ে হচ্ছে আপনার আ ওই যে অ্যানোড ই নট সেল, আরেকটা হচ্ছে পাত্র নির্বাচন। ঠিক আছে? আর এখন হচ্ছে আমরা নার্সের সমীকরণ দেখব। আর নার্সের সমীকরণে যদি ম্যাথ পেরে যাই তাহলে আমাদের এই অধ্যায় শেষ। ওকে? ওকে, তো চলো এটাও আমরা বুঝে ফেলি। নার্সের সমীকরণ কোত্থেকে আসছে না আসছে সেটা দরকার নাই। তুমি ডিরেক্টলি মুখস্থ করে ফেলবা। নার্সের সমীকরণটা কখন প্রযোজ্য সেটা একটু বলে দিই। দেখো, নার্সের সমীকরণটার মধ্যে আমরা কি পাই? ই সেল সমান ই নট সেল মাইনাস RT বাই NF লন উৎপাদের ঘনমাত্রা ভাগ বিক্রিয়কের ঘনমাত্রা। ব্যাপারটা কি বুঝছো? আচ্ছা, এখানে একটা ব্যাপার হচ্ছে যে কখন আমরা নার্সের এই সূত্রটা ইউজ করব আর কখন আমরা ওই যে ই নট সেল এর সূত্রটা ইউজ করব। ইনোড সেল কখন ইউজ করব? মনে রাখবা
যদি তারা দ্রবণের ঘনমাত্রা দিয়ে দেয়, আমাদের যদি ধরো তারা এই যে অ্যানোডের জারণ বিভবের সাথে, সাথে অ্যানোডের ঘনমাত্রা দিয়ে দিছে, ক্যাথোডের ঘনমাত্রা দিয়ে দিছে। ঠিক আছে? তো তারা যদি ঘনমাত্রা দিয়ে দেয়, তাহলে আমরা এই নার্সের সূত্র ইউজ করব। আর তারা যদি ঘনমাত্রা দিয়ে না দেয়, তাহলে আমরা ইনর সেলের সূত্র ইউজ করব। ব্যাপারটা কি বুঝছেন নাকি বুঝেন নাই? তারা ভিন্ন, ভিন্ন ঘনমাত্রা দিয়ে দিছে মানে কি? আর ওরা অনেক সময় তাপমাত্রা দিতেও পারে, তাপমাত্রা নাও দিতে পারে। তাপমাত্রা না দিলে আমরা সেটাকে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, কক্ষ তাপমাত্রা ধরে নেব। আপনারা কি বুঝছেন নাকি বুঝেন নাই? তো খেয়াল করেন আমাদের সূত্রটা হচ্ছে ই সেল সমান ইনর সেল মাইনাস RT/NF। RT/NF লন উৎপাদের ঘনমাত্রা ভাগ বিক্রিয়কের ঘনমাত্রা। ওকে? আর নার্সের সূত্র কখন প্রযোজ্য হবে? যখন তারা ঘনমাত্রা দিয়ে দিবে। তাপমাত্রাও দিতে পারে। ঠিক আছে? তাপমাত্রা মাঝে, মাঝে নাও দিতে পারে। বাট ঘনমাত্রা অবশ্যই দিয়ে দিবে। যেমন R এর মান হচ্ছে আমরা এখানে নিব 8.314 এত জুল পার মোল পার কেলভিন। আমরা T কে অবশ্যই কেলভিনে নিতে হবে। N এর মানটা তো জানি তুল্য সংখ্যা বের করতে হবে। F এর মানটা মুখস্থ 96,500। উৎপাদের ঘনমাত্রা আর বিক্রিয়কের ঘনমাত্রা দিয়ে দিবে। শুধু খালি বের করতে হবে কোনটা উৎপাদ, কোনটা বিক্রিয়ক। মনে রাখবা অ্যানোড হয় উৎপাদ আর ক্যাথোডটা হয় বিক্রিয়ক। ঠিক আছে? তারপরে আমরা বিক্রিয়া করে বুঝবো যে কোনটা উৎপাদ আর কোনটা বিক্রিয়ক হয়। তো চলো এটা আমরা পরবর্তীতে বিস্তারিত আলোচনা করি। এই দেখো এখানে আমরা বিস্তারিত আলোচনা করে রাখছি। খেয়াল করো। এটা একটা কি পাচ্ছ? অ্যানোড না। এটা কি পাচ্ছ? ক্যাথোড না। এই দেখো সাথে তারা ঘনমাত্রা দিয়ে দিছে। 0.1 মোলার আর এটার ঘনমাত্রা কত দিছে? 0.2 মোলার। অলওয়েজ ঘনমাত্রা আয়নটার সাথে দিবে। কারণ আয়নটাই দ্রবণে থাকে। দ্রবণে থাকে না। এজন্য আয়নের সাথে ঘনমাত্রা দেওয়া থাকে। আয়নের সাথে ঘনমাত্রা দেওয়া থাকে। তার মানে তারা ঘনমাত্রা দিয়ে দিছে। সুতরাং এটা কি ওই আ প্রমাণ সূত্র দিয়ে করলে হবে? ইনর সেল দিয়ে করলে হবে? না, এটা ই সেল দিয়ে করতে হবে। অর্থাৎ নার্সের সূত্র দিয়ে করতে হবে। নার্সের সূত্র আমরা কি জানি? ই সেল সমান ইনর সেল মাইনাস RT/NF লন উৎপাদের ঘনমাত্রা ভাগ বিক্রিয়কের ঘনমাত্রা। আর এর মানটা নিব 8.314 জুল পার মোল পার কেলভিন। আর টি টা অবশ্যই কেলভিনে নিতে হবে। N তুল্য সংখ্যা, F 96,500। তো আমাকে এখানে দুইটা জিনিসের মান বের করতে হবে। এক N এর মান আর এখান থেকে বের করতে হবে আসলে কোনটা উৎপাদ হয়, কোনটা বিক্রিয়ক হয়। শর্টকাট হলো অ্যানোডটা উৎপাদ হয়, অ্যানোডেরটা কি হয় বাচ্চো? উৎপাদ আর ক্যাথোডেরটা কি হয়? বিক্রিয়ক। ঠিক আছে? না, বাচ্চো এটা অলওয়েজ অ্যানোডেরটা উৎপাদ হবে, ক্যাথোডেরটা বিক্রিয়ক হবে। তো আমরা তাও দেখাই তোমাদেরকে তুমি কিভাবে বের করবা। তো তুল্য সংখ্যার জন্য আমাকে এর বিক্রিয়াটা লিখতেই হবে। তো খেয়াল করো আমরা অর্ধকোষ বিক্রিয়া এবং পূর্ণকোষ বিক্রিয়াটা লিখব। তো যেটা অ্যানোড আছে, অ্যানোডে জিংক ছিল না রে? তো অ্যানোডের জন্য জিংকের অর্ধকোষ বিক্রিয়াটা কি? জিংক থেকে ২ টি ইলেকট্রন ত্যাগ করে জিংক 2 প্লাস হয়। আর ক্যাথোডের অর্ধকোষ বিক্রিয়াটা কি বাচ্চো? অ্যালুমিনিয়াম 3 প্লাস থেকে। আচ্ছা, আ এখানে না একটু উল্টা লেখা আছে। মানে এখানে বিক্রিয়াটা আমি যখন লিখেছিলাম, আমি জিংককে অ্যানোড ধরেছিলাম আর অ্যালুমিনিয়ামকে ক্যাথোড ধরেছিলাম। যদিও ওরা এই ভুলটা করবে না। এটা আমি যখন লিখেছিলাম আসলে অ্যালুমিনিয়ামটা হবে কি বাচ্চো? অ্যানোড আর জিংকটা হবে কি? ক্যাথোড। মনে আছে তোমাদের? এলো যেন ফিরে, কে না কে, ম্যাগি, এলো যেন ফিরে, এলো যেন অ্যালুমিনিয়াম তারপরে কি? জিংক। উপরে অ্যালুমিনিয়াম আছে। তাহলে তার জারণ ঘটবে মানে সে অ্যানোড আর জিংকের কি হবে? ক্যাথোড। তাহলে এখানে কাহিনীটা কি হবে? উল্টা। হচ্ছে ঠিক আছে? অ্যালুমিনিয়ামটা হবে অ্যানোড আর জিংকটা হবে কি? ক্যাথোড। ওকে? আচ্ছা, আপনারা যদি ওই সিরিয়ালটা মুখস্থ করে রাখেন, তাও বলতে পারবেন যে কোনটা অ্যানোড হবে, কোনটা ক্যাথোড হবে। ঠিক আছে? আবার ওই যে শর্টকাট যেটা দেখাইলাম, অ্যানোডের মানে ২ টাকেই অ্যানোডে নিয়ে যাওয়া, মানগুলাকে অ্যানোডে নিয়ে যেয়ে দেখা, সরি ২ টাকে জারণ বিভবে নিয়ে যাওয়া। জারণ বিভবে নিয়ে গিয়ে দেখা যে কার জারণ বিভব বেশি, যার জারণ বিভব বেশি সে অ্যানোড। ঠিক আছে? তো আপনি ২ ভাবেই করতে পারেন। ওই যে মুখস্থ চার্ট থেকেও বা ওই শর্টকাট ট্রিকস থেকেও। তো এখানে যদিও আমি উল্টাপাল্টা করেছি তারপর সেখান থেকেই বুঝায় দেই। মূল কাহিনী একটাই, শুধু এটা অ্যানোড হবে আর এটা কি হবে? ক্যাথোড হবে। বুঝছেন? আচ্ছা। তো আমরা এইখানে ভুলটা যেটা আছে সেটা দিয়েই করি। আবার আমরা লিখব না। বুঝছেন? ভুলটা দিয়েই করি, আপনারা ভুলটা দিয়ে বুঝেন। তো বাচ্চো আমরা দেখো তো এখানে ইলেকট্রন ত্যাগ আর ইলেকট্রন গ্রহণের পরিমাণটা কি ভিন্ন, ভিন্ন হইছে না? এটা তো সমান করতে হবে। এজন্য কি করতে হবে? এটাকে ৩ দিয়ে গুণ করব, এটাকে ২ দিয়ে গুণ করব। গুণ করে আমরা কি পাবো? ৬ টা করে ইলেকট্রন পাইছি। তাহলে এই যে ইলেকট্রনের আদান-প্রদান এটাই কার সংখ্যা? এটাই n এর মান। এটাই কার মান? n এর মান। আর এটাই আমাদের দরকার ছিল। তাহলে n সমান আমরা কত পাইলাম? 6। তাহলে n সমান আমরা কত পাইলাম? 6। দেখো আমরা ভুলটা দিয়ে করতেছি। সুতরাং সঠিকটা ভুলে যাও, ভুলটা দিয়ে দেখো। ভুলের মধ্যে অ্যানোড কোনটা? মানে এটা কি পাচ্ছ? বিক্রিয়ক না? বাম পাশেরটা বিক্রিয়ক, ডান পাশেরটা কি? উৎপাদ। তাহলে ওই যে যেটা তোমার বিক্রিয়ক কোনটা? ক্যাথোড যেটা ছিল সেটাই বিক্রিয়ক হইছে না? আর অ্যানোড যেটা ছিল সেটা কি? উৎপাদ হইছে না? দেখো তো অ্যানোডটা কি হইছে? উৎপাদ আর ক্যাথোডটা কি হইছে? বিক্রিয়ক। আমি কি বলছিলাম? অ্যানোডটা হবে উৎপাদ অর্থাৎ উৎপাদ হবে অ্যানোড আর ক্যাথোড হবে কি? বিক্রিয়ক। ঠিক আছে? আচ্ছা, এটা আরেকটা ভাবে মনে রাখতে পারো। যেটা উপরে আছে সেটা সামনেরটা। যেটা নিচে আছে সেটা পিছনেরটা। এটা অ্যানোডেরটা, এটা নিচেরটা হলো ক্যাথোডেরটা। মনে থাকবে? আচ্ছা। তাহলে এখানে আরেকটা থোড়া জিনিস আছে। এদের সাথে দেখো সহগ আছে ২, এর সাথে সহগ কত আছে? ৩। আমাদের ঘনমাত্রার মধ্যে এই যে সহগগুলা পাওয়ারে যাবে। তাহলে উৎপাদের ঘনমাত্রা পাচ্ছ। এখানে উৎপাদ কোনটা? জিংক না? জিংক 2 প্লাস এর ঘনমাত্রা এত।
বিক্রিয়কের ঘনমাত্রা কি? এত। তো আমরা যখন সূত্রটা লিখবো প্রথমে সূত্রের মধ্যে আমাদের আবার এই যে ইনর সেলটাকে বের করে নিতে হবে না? ইনর সেল। ইনর সেল তো আমরা বের করতেই পারবো। অ্যানোডে অক্সিডেশন মাইনাস ক্যাথোডে রিডাকশন। তাহলে আমরা ইনর সেলটাকে বের করে ফেলি। অ্যানোডে অক্সিডেশন প্লাস ক্যাথোডে রিডাকশন। অ্যানোডে অক্সিডেশন কি? অ্যানোডের জারণ বিভব, ক্যাথোডে বিজারণ বিভব। মানগুলা বসিয়ে দিয়ে আমরা ইনর সেল বের করে ফেললাম। আর এর মান মুখস্থ, টি এর মান কেলভিনে নিয়ে গেলাম। এন এর মানটা আমরা বের করে ফেলছি 6। আর এইখানে দেখো এই যে সূত্রটা এখন যখন আমরা সূত্রটা লিখবো, সূত্রটার মধ্যে আমরা আর উৎপাদ কথাটা লিখবো না। আমরা উৎপাদের মধ্যে যেটা আছে সেটাকে লিখবো, বিক্রিয়কের মধ্যে যেটা আছে সেটাকে লিখবো। আর উৎপাদের সাথে সহগ যত ছিল সেটা পাওয়ার। ওদের সহগ কত ছিল রে? ৩। তাহলে তার পাওয়ার কত হবে? ৩। আর ওটার সহগ কত? ২। তাহলে ওটার পাওয়ার কত? ২। এটার মান যত আছে ঘনমাত্রা বসাই দিব, এটার মান বসাই দিব। টি এর মান জানি, আর এর মান জানি, এন এর মান জানি, এফ এর মান জানি, ইনর সেল এর মান জানি। ক্যালকুলেশন করে আমরা ই সেল বের করে ফেলবো। এটাই ছিল বাচ্চারা আমাদের নান্সের সূত্র দিয়ে ম্যাথ। আপনারা কি বুঝতে পেরেছেন নাকি বুঝতে পারেননি? قد عظمت فللأمجاد بانيها ومن يسعى إلى العليا سيدركها بما فيها